থ্যাংক ইউ জানাতে চাই। সবাই ক্লারিফিকেশনটা নিচ্ছে। দে আর হার্ডিং দ্য আদার সাইড অফ দ্য স্টোরি। তো আমি সেটার প্রেক্ষাপটে যদি ১ম এ শুরু করি, আ আমার যে ইন্ট্রোডাকশনটা আমি হচ্ছে আ জাতিসংঘের এসডিজি অনভয় মানে আমাকে এটা ২০২০ সালে একটা অনারারি পজিশন দেয়া হয় আউট অফ ৮,০০০ পিপল। তো তার আ আ বাংলাদেশের আমি একজনই ছিলাম ১৭ জনের মধ্যে। তো সেটার ক্যাপাসিটিতে আমাকে নানান ধ আ ইউনাইটেড নেশনের যত ধরনের ইভেন্টে আমাকে প্রায় ইনভাইট করা হয়। তো সবসময় আমি যেতে পারি না বিকজ অফ ট্রাভেল এক্সপেন্সেস অ্যান্ড সো অন। বাট যে স্পেসিফিক গুলা UNGA বলেন, সাইড ইভেন্টস বলেন সেগুলোতে যাই। আর অন টপ অফ দ্যাট আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি কালীন আমি আ একটা প্রোগ্রাম আন্ডারটেক করি। ওইটা একটা কম্পিটিটিভ প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আ ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম। তো সেটাতে আমি ইউনিভার্সিটি অফ গ্লাসগো স্কটল্যান্ডে যে পড়ার সময় আমি ওইটা প্রোগ্রামটা আমি এনরোল করি। তো কমপ্লিট করি, দ্য সেম টাইম গ্র্যাজুয়েট করি। তো তখন ওইটার মাধ্যমে আবার ইউনুসেন ইউথ ফেলোশিপ একটা প্রোগ্রাম ছিল, রাইট? কোভিড এর সময় একটা। ওইখানেও আমি আ আ করি আমার ক্যাপাসিটি বিল্ড করার জন্য আমার কোম্পানির প্রেক্ষাপটে। তো সবকিছু মিলে আমি তখন আম এভাবেই আমার প্রায় সারা বছরই আমাকে প্রায় নানান কনফারেন্স এ ডাকা হয় আমাকে আমার কাজের প্রেক্ষাপট উপস্থাপন করা, আমার পাবলিকেশন ব্যাপারে কথা বলা যেটা অ্যাজ পার্ট অফ ক্যাপাসিটি বিল্ডিং করতে হয়। CGI তে প্রায় আমাকে ইনভাইট করা হয়েছে ওভার দ্য কোর্স অফ লাস্ট 3 ইয়ার্স বাট অনেক কারণে আমি যাইনি বা লেটস সে আমার অনেক ধরনের লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে আমি যেতে যাইনি। বাট আমার ৪ বছর আমেরিকায় প্রায় আসা যাওয়া হতই। আম তো যেটা হলো যে আম আমি এই CGI এটাতে একটা পুরো এবার তো এটা খুবই একটা স্পেসিফিক ইভেন্ট ছিল বিকজ আমাদের পুরা মানে পলিটিক্যাল টার্মোইল শুধু বাংলাদেশে না, সারা দুনিয়া এখন পলিটিক্যাল টার্মোইল। তো নানান ওয়ার্ল্ড লিডার্স এখানে এবার ইনভাইটেড। তো সেবার বাংলাদেশের রিপ্রেজেন্টেশন আমি দেখছি যে কেউ আছে নাকি লিস্টে। তো কাউকে ওইভাবে আমি ঠিক পাইনি। তো আ তো আমি সকাল পরের 23rd এ যে ইভেন্টটার পরের দিনই তো এখানে হচ্ছে মেইন ইভেন্টটা তো সেদিন পার হয়ে গেল। 2nd ডে তো আমরা ঠিক বুঝছি না কি হবে। সো এটা একটা অলরেডি আইটিনারি আছে সেভাবে আমরা আমার মতন যাচ্ছি। তো অ্যারাউন্ড লাঞ্চ টাইম আমি একটা রিমাইন্ডার ইমেইল পেলাম যেটা আমি মনে হয় সকালবেলায় মিস করেছি। যে আমাদের চিফ অ্যাডভাইজার একটা স্পেশাল একটা সেশনের জন্য আসছে। আর উনি কনভারসেশনটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট উনি এটা বলবে। তো আমি চলে যাই ন্যাচারালি আমি 2nd ইয়েতে গেলাম। মানে রোতে গিয়ে তখন আমি উনাকে মানে উনাকে খুবই উইথ এক্সাইটমেন্ট নিয়ে আমি ওখানে বসে আছি। যে আমাদের বাংলাদেশে আসছে আমি ইতিমধ্যে আমার ফ্রেন্ডরা কলিগরাও ছিল পাশে। তারা আমার ব্যাপারে প্রায় সবাই এ কে দরকার হলে অনেকজনই সবাই জানে। তো তারাও এক্সাইটেড বাংলাদেশের ব্যাপারে তো অনেকজনই মানে না মানে এটা নিয়ে অনেক সেন্টিমেন্টাল টপিক ফর এভরিবডি। তো as the Gen Zer myself and মানে it's a culmination of a hope. তো ইতিমধ্যে পুরা ০.৫ ঘন্টার পর এরকম আস্তে, আস্তে ফিল হওয়া শুরু করল। তো তখন আমাদের ফাইনালি আমাদের সি আসলো। আসার পর আমি তো অনেক এক্সাইটেড সবাই অনেক উঠে তালি দিল, স্ট্যান্ডিং ওভেশন দিল। বিল ক্লিনটন ওনার ইন্ট্রোডাকশন দেওয়ার পর তখন উনি ওনার পুরো ওভারঅল ইয়েটা ডেসক্রিপশনটা দিল যে সিচুয়েশনটা কিভাবে হলো এখন বাংলাদেশ একটা এক্সাইটিং টাইম। তো এখন একজনকে আপনি দেখছেন যে হচ্ছে আমাদের এইরকম একটা কঠিন সময়, আনস্টেবল সময় আমাদের চিফ অ্যাডভাইজার যে আমি বাচ্চা থাকা অবস্থায় মানে আমার টিনেজ থাকা অবস্থায় উনি আমাকে ওই ২০১৮ সালের ওয়ান ইয়াং ওয়ার্ল্ড এ ওনার সাথে আমার একটা আ আ তখন ইন্টারেকশন হলো। তো এরকম উনার সাথে তারপর আবার আনলিশ 2019 আরেকটা শেনজেনে জাস্ট বিফোর কোভিড উনার সাথে আরেকটা ইন্টারেকশন হলো। তো প্রফেসর ইউনূসের সাথে প্রায় আমার কিন্তু ওয়ান ওয়ে অর দি আদার অনেকভাবে ক্যাপাসিটি দেখা হতো। তো আমার সেই বা বা বাচ্চাকাল থেকে ২০১৬ সাল থেকে। কারণ অনেক ধরনের আমি ইউথ ইনিশিয়েটিভ করতাম। তো সেগুলা মিলে আমি এবার দেখলাম যে এবার তো একটা অন্য ডিফারেন্ট সেটিং। আম তো আমাকে উনি তো অবশ্যই চিনবে বা আমাকে যেহেতু অনেকবারই দেখেছে আর আমার কাজটার ব্যাপারে জানে তো অবশ্যই চিনবে। তো তখন উনি যখন বলল উনার কনভারসেশন শেষ করে যে বাংলাদেশি ইউথ প্রোটেস্টার্স লিড মানে যে স্টুডেন্ট লিডার্স। এখন আমি শুনেছি বাংলাদেশি ইউথ বা লেটস সে বাংলাদেশ। তো এখন আমি এতদিন ধরে তো আপনি আমাকে একটু সার্চ করে দেখেন। আমি জাস্ট লাস্ট ইয়ার মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স যে সৌদি আরেবিয়ার। আমাকে ফিউচার অফ হিউম্যানিটির একটা মানে টপিকের উপর আমাকে সিলেক্ট করে আরো ৪ জন ডিফারেন্ট দেশের। তখন আমি বাংলাদেশকে নিয়ে বলছি। আমার যতই মানে ইভেন্ট আপনি আমার ডয়েচ ওয়েলের ইয়েটা দেখবেন, শুধু বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। কেন? কারণ আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। বিকজ তাদের যে ধারণা যে আমরা হচ্ছে লেটস সে মানে এত আন্ডার রিপ্রেজেন্টেশন কেন? এখন এটা বুঝতে পারছি যে এরকম ট্যালেন্টটা শুধু আমরা না, সবাই আছে। আম তো তো এরকম সিলেক্টিভ কোনো নেপোটিজম নাই, নো মোর। তো সেটার কারণে যখন বলা হলো তখন তো আমি খুবই হ্যাপি হয়ে দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়িয়ে গিয়ে তখন দেখলাম যে উনি প্রফেসর ইউনুস হাত দিয়ে ডাকছে। তো আমি পিছে তাকায় দেখি তখন আমাদের মাহফুজ আলম ভাই আর ওই আপুটা আছে।
তো তখন আমি ওকে তালি মারলাম। তালি মেরে আমি বসে গেলাম। তো উনিও দেখলো যে আমি আছি। এই ফাঁকে আমার বলল আরেকজন আমাকে ভদ্র এই যে আমার এই যে কলিগ উনি বলল যে, "তুমিও যাও। তুমিও Gen Z, তুমিও তুমিও CGI ফেলো, তুমিও যাও। তুমি তাদেরকে accompany করো।" তো আমি বললাম যে, I don't think this should be" আমি ওইভাবে যাই না। আমি ব্যাক স্টেজে পরে আমি যাবো। ওইখানে আমার অ্যাক্সেস টা এমনি আছে। আমার ক্লিয়ারেন্স আছে। তো পরে আমি গেলাম তাদেরকে পিছে করে। তো এখন তারা বলতেছে নাকি আমি ইন্ট্রুড করছি। এখন স্যাডলি আ যদি ইনক্লুড করতাম, যেখানে হচ্ছে একটু আগে জো বাইডেন কনভারসেশন এ লাস্ট ইয়েস্টারডে টা দিয়ে গেল। পরের ঘন্টায় আবার বিল গেটস আসবে। তারপর তো এভাবে তো হয় না। ধাক্কা দিলে তো আমি সিক্রেট সার্ভিসকে দিলে তো আমি সেখানে তক্তা হয়ে যাব। তো তো আমি ইনক্লুড কি করেছি না এটা আপনার প্রায় ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব সবাইকেই। যারা প্রেস ভাই ব্রাদার বোনরা। তো তারা দেখে যাচাই করতে পারবে। তো কথা হলো তখন আমি ভিতরে ঢুকে যাওয়ার পর আমি ব্লিংকলিনটন আমার একটা ও ১ম এ দিয়ে আসলো। ওরা একটু ভাইয়া, আপু মনে হয় যেহেতু এটা তাদের ফার্স্ট টাইম এরকম মানে এরকম একটা বড় স্টেজে যাওয়া। তো ওরাও ও ও মানে প্রিপারেশন নিচ্ছে। নিয়ে ঢুকলো যখন ওদের আমি পরে আমিও আসলাম। এখন আমি এসে পিছে ছিলাম বিল ক্লিনটনের পাশে। তখন আ আমি তো গিয়ে ওনাদের পাশে দাঁড়াই নাই। যদি আমি স্টুডেন্ট প্রোটেস্টার অ্যাকচুয়ালি ক্লেইম করতাম যেটা আমাকে বলা হচ্ছে, তাহলে তো ওদের পাশে আমি তো হচ্ছে করতাম। আমি আমি পিছে একবার বাই দ্য সিস্টেম ছিলাম। আর আমি ইভেন তাদের সামনেও যেতে চাই না। যখন প্রফেসর ইউনুস উনি ওনাদের বর্ণনা দিলেন, আমি পিছে গিয়ে ক্ল্যাপ করছিলাম। আপনি নিশ্চয়ই দেখছেন ভিডিওটা। আর পুরোটা আমি আবার পাঠাবো। ইট ওয়াজ টু ডু দ্য ফ্যাক্ট যে আমি অনেক ইমোশনাল হয়ে গেলাম। স্বাভাবিক এটা বাংলাদেশী, আর তো কোন বাংলাদেশী দেখলাম না রুমে। উনি ছিল ২ জন। তারপর প্রফেসর ইউনুসের ডেলিগেশন ছিলেন। তো এটা তো একটা প্রাউড মোমেন্ট। আমি এই ডেলিগেশনদের সাথে দেখাও করব সেটাও তো আমি জানি না কেমনে করব। আমি UNGA তেও যে যাচ্ছি বাংলাদেশে খুঁজবো, আমি তো খুঁজে পাচ্ছি না কাউকে। তো এটা তো আমি মানে আমি সারা বছরই মানে দৌড়াদৌড়ির উপর থাকি। কিন্তু যে বাংলাদেশের যারা প্রাইমাল ডেলিগেশন তাদের সাথে কেমনে দেখা করব। সো ওই অনুসারে এক্সাইটমেন্ট টাই। তো আমি পরে ব্যাক স্টেজে আমাকে নিয়ে গেল CGI আমাকে ক্লিনটন বলল, "তুমি তাহলে কোন বছরের CGI ফেলো?" তখন আমি বললাম ২০২০ সালের। আমি তখন বলে, "ও আসো।" তো আমাকে অনেক আন্তরিকতা দেখায় নিয়ে গেল। প্রফেসর ইউনুসও ইতিমধ্যে উনার মেয়ের কথা ইন্ট্রোডাকশন দিল। ওই আপু ২ জন যে সামনে ছিল আমি বুঝি নাই যে তারা উনার মেয়ে। তো তখন আমিও সারপ্রাইজ হয়ে গেলাম। তো উনি অনেক আমাকে আন্তরিকতার মাধ্যমে আমাকে মানে অভিনন্দন জানালেন। তো আমি তখন উনার সাথে কনভারসেশন করার পর বললাম যে, "এটা আমার কাজ। আমি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করেছি। আমি একদিন আমি প্রফেসর ইউনুস কে যেহেতু উনি এতদিন যাবত উনার সাথে আমার কনভারসেশন হচ্ছিল গতানুগতিক ইন ডিফারেন্ট ফ্র্যাগমেন্টস। তাহলে আমি এটা একটু দেখাতে চেতাম।" তো উনি উনার পরে নাম্বারও দিচ্ছে। আমি যদি এতই ধরেন ভয়েস পিক আপ করতাম আমার তো আপুর নাম্বার আছে। আমি তো ওনাকে কল দিতে পারতাম বেশ কয়েকবার। আমি তো দেইনি। আমার তো বিকজ ইফ আই হ্যাভ টু প্রুভ এভরিবডি তাহলে তো আমার there is no purpose. The point হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে সবাই they can come to their respective conclusion তারপর when they hear my side of the story তখন they can come to their also conclusion. তো এটাই ছিল কাইন্ড অফ দ্য সিচুয়েশন। আমি গিয়েছি অ্যাজ মাই ওন ক্যাপাসিটি। আপনি আমার যদি পোস্ট LinkedIn এ যান বা এগুলা দেখেন, আপনি দেখতে পারবেন যে থ্রু আউট দ্য ইয়ার আমি আমি এখন শেয়ারও করি না। আগে তো আমি শেয়ার করতাম। সময়ও পাই না শেয়ার করার। তো এই অবস্থা। তো তো এখানে আমি ঢোল পিটাতে যাইনি। আর এমন না যে উদ্দেশ্য ছিল ঢোল পিটাবো আমার। কেন এই উদ্দেশ্যটা বা থাকবে কেন? রাইট? সো এ এ এ তো এই জিনিসটা বলেই তো তখন I think it got blown out of proportion. তো সবচেয়ে কষ্ট লাগলো যে আমার মাকে টার্গেট করা হইছে। আমার বাবার ছবি দিল। তো মানে এটা এটা কি হয়ে গেল যে during attrition of একটা ওয়ার যেটা বলে যে ওখানে আ ফ্যামিলি মেম্বারস দেরকে তো বা এভাবে তো এটা অ্যাটাক করা যায় না with an agenda আমাকেই করতো কোনো সমস্যা নেই। আমি তো ক্লারিফিকেশন দিবই। আমি আমি এক্সপেক্ট করব যে আমি মাহফুজ ভাইয়ের সাথে গিয়ে বসবো। উনি যে আমাকে নিয়ে একটা পোস্ট দিলেন, I want him to say যে আমি যে ভিডিওটা প্লে করব উনার সামনে, যিনি বলল যে আমি ইনট্রুড করছি, আমি সবাইকে নাকি দেখাই দিছি ডেসপারেট। উনি তো আমার ব্যাকগ্রাউন্ড চেক করলেও বুঝতে পারত যে আমি কিভাবে আসছি। তো তো এই জিনিসটা হচ্ছে আমার একটু খারাপ লাগলো। তো ও নো ম্যাটার মানে আমি বলব যে দিস ইস আ গুড থিং যে সবাই এখন এক্সারসাইজ করতেছে তাদের স্পিচ। এক্সারসাইজ করছে কারণ এতদিন তো সেন্সরশিপ ছিল। কিছুই কেউ বলত না। তো এই সেনসেশনালিজম এর প্রেক্ষাপটে আমার যে এক্সপেকটেশন যে অ্যাজ আ ফর্ম অফ ফ্রি স্পিচ যে আপনি ফ্রি স্পিচটা এক্সারসাইজ করছেন যে এটা তো করছেন উইথ দ্য রাইট টু মানে জাস্টিফাই যে এই জিনিসটা রং। বাট কিন্তু ওই রংটা অ্যাকচুয়ালি কি রং হয়েছে কিভাবে ওইটাও যাচাই করা মানে এটার অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনটা কি? কিভাবে হলো? তো ওগুলাই মানুষ এখন মানে সবাই তো ঝাঁপিয়ে পড়ছে। মব জাস্টিস এটা স্বাভাবিক। they are all fighting for the spirit of the sentiment যেটা হলো। And that cannot be under মানে stated enough. তো যেটাই হোক না কেন, পরে আমার নানার কথা তোলা হলো। তারপর আমার নানা ছিল আ ফ্রিডম ফাইটার আ 1970 র সময়। তারপর আ through naturalization, the party that existed was আওয়ামী লীগ।
তো উনি কি অন্য কোনো নিজের পার্টি গঠন করবে? তো দ্য ফ্যাক্ট ইস দ্যাট হি ওয়াজ পার্টিসিপেন্ট 1975 পর্যন্ত উনি ছিলেন। তারপর অ্যাসাসিনেশন হওয়ার পর হি নেভার রিটার্ন টু পলিটিক্স। উনি ও কিন্তু উনার যে ছিল পলিটিক্সটা রিটার্ন, এটা ছিল মোর অফ লাইক উনার ডিরেক্ট ইনভলভমেন্টে ছিল না। সো আমি এতটুক হিস্ট্রি আমি ঠিক জানি না, আমাকে মানুষ বলে। তো যাক, এটাও আমি অবাক হয়ে গেলাম। তারপর তাজুল ইসলামের ছবিটার কথা যদি বলি, আমি এলজিআরডি মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, ঢাকা ওয়াসা, চিটাগং ওয়াসা। তো এখন আমি যে কাজটা করছি, আমার তো শুধু চিফ ইঞ্জিনিয়ারের সাথে কাজ না। আমার তো এটা পলিসি লেভেলের কাজ হচ্ছে। বিকজ এরা পানির কোয়ালিটির প্রেক্ষাপটে আমি ডেটা কালেক্ট করছি, তারপর বলছি যে এবার পানিটাকে পরিষ্কার করো। এখন এই জিনিসটাকে যে আমি ডিসেমিনেট করতে হবে, এটা তো আমি শুধু চিফ ইঞ্জিনিয়ারকে বলে যে আপনি এটা দেখেন, এভাবে এটা ডিজাইন হবে। পলিসি লেভেলে কি অ্যাকচুয়ালি সেটা ফিজিবল, সেটাও তো ডিসেমিনেট করতে হবে। তো সেটার সাপেক্ষে আমি পরে একটা অফিসিয়াল চ্যানেল দিয়ে আপনাকে আমি পাঠাবো। আমার অনেক অ্যাটেম্প্ট করা হয়েছিল আগেও। আমি চেষ্টা করেছি মিনিস্ট্রির সাথে মিটিং করার জন্য। এবারও চেষ্টা করেছিলাম বিফোর গোয়িং টু দ্য ইউএনজিএ বা জেনারেল অ্যাসেম্বলির আগে কোনো বাংলাদেশি ডেলিগেশনের সাথে আমি কানেক্ট করতে পারি নাকি। তো একবার আমাকে ইউএন এর থেকে একটা চিঠিও দিছিল ফর্মার প্রাইম মিনিস্টারকে, ডিপোজ প্রাইম মিনিস্টারকে, যে রাজিন কে আমরা সিলেক্ট করেছি অন দ্য কালেকটিভ গভর্নেন্স। তো ওকে যদি একটা অপরচুনিটি দেওয়া হয় টু শো হিজ ওয়ার্থ। তো এই যে এত কিছু আমি মানে চেষ্টা করে করলাম, তো তখন ছিল যে তাজুল ইসলামকে দেখানো, ফর্মার যে মন্ত্রী, যে এই কাজটা এটা ফিজিবল। তো এটা আবার আমি প্রুফ রেখে দিয়েছিলাম, প্রুফ রেখে দিয়েছি এজ এ পিকচার। তো না হলে এখন আমি যাচ্ছি, যদি আমি সবাইকে বলি যে আমি মন্ত্রীর সাথে দেখা করছি, তো সবাই তো এটা বলে কিসের প্রেক্ষাপটে দেখা করছি, আমার পানির কাজের প্রেক্ষাপটে। তো এইগুলা মিলে এই জিনিসটাই ছিল মন্ত্রীর এলিমেন্ট। এখন আবার বলা হচ্ছে যে লেটস সে অ্যাবাউট মানে আমার মা বিং দ্য ডটার অফ লেটস সে মানে প্রফেসর হানিফ। তো প্রফেসর হানিফটা কে ছিল, ওনার রোলটা কি ছিল, ওইটা উনি নোয়াখালীতে যাদের মানুষকে জিজ্ঞেস করতে পারে, অপোজিশন পার্টিকে জিজ্ঞেস করতে পারে, বা যাদেরকে নরমাল জনগণ জিজ্ঞেস করতে, ওনার ক্যাপাসিটিটা কি ছিল। তখনকার সময় যারা পলিটিশিয়ানরা ছিল, তারা ছিল পিউরিস্ট। দে ওয়ারেন্ট মোটিভেটেড বাই এক্সট্রিনসিক লেটস সে এজেন্ডাস। তো কথা হচ্ছে এট দ্যাট পয়েন্ট এটা ওনার হিস্ট্রি। তো ঠিক আছে, আমাকে অ্যাটাক করা হলো। বাট এই যে আমি 4টা বছর বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গায় আমি বাংলাদেশকে ফ্ল্যাগ ক্যারি করছি। আমাকে তো কোনো রাষ্ট্রীয় কোনো আমাকে কন্ট্রিবিউশন করেনি, বা আমাকে কেউ তো টাকা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে না যে করো। এই যে টাকা পয়সা যে খরচ করে আমি যাচ্ছি, আমি কি মানুষকে, আমার হাসতে খেলতে আমার খুবই ভালো লাগছে যে আমি টাকা অপচয় করব এরকম করে আমি যাব হচ্ছে একটা এক্সপেন্সিভ ট্রাভেল করে। তো নিজের এক্সপেন্সেস করলে তো অনেক কিছুই ক্যালকুলেট করতে হয়। আমেরিকা তো বাংলাদেশ না, মানে ইন টার্মস অফ কস্ট স্ট্রাকচার। তো দরকার হলে মানে 3-4 মাসের সেভিংস এখানে রেখে দিতে হয়। তারপরে চিন্তা করতে হয় যে আমি কি আদেও যাবো নাকি, আমার পারপাসটা কি সার্ভ হবে নাকি। তো এবার ছিল একটা স্পেসিফিক রেঞ্জ, যে এই সময় এবার ডিসেমিনেট করতে হবে, বাংলাদেশের স্টোরি বলতে হবে, যত মানুষকে আমরা করতে পারি। আরো আমাদের ফরেন ফান্ডিং আনতে হবে, বাংলাদেশে রিলিফ ফান্ড আনতে হবে। সো এটা ছিল তো এরকম অনেক পার্টনারশিপ আমি করছি ওভার দ্য লাস্ট 1 উইক। আর এটা আমি বলেছি যে আমি ফুড সিকিউরিটি, ওয়াটার সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি প্রেক্ষাপটে আমি ফান্ড অ্যাসিস্ট্যান্স আনার চেষ্টা করছি। তো সেটার জন্য যদি একটু আমাকে অপরচুনিটি দেওয়া হয়, অ্যান্ড অলসো আমাদের কাজের প্রেক্ষাপটে যেটা স্কেলেবল করা যাবে, সেগুলো মিলে আমি বেসিক্যালি বর্ণাটা দিলাম। সো sadly এখন এটা got blown out of proportion. Again, I'm not discouraged. আমি rather encouraged by the fact যে তারা এই স্টেপটা নিয়েছে। আমি শুধু জানতে চাবো যে তারা কি প্রপার ব্যাকগ্রাউন্ড চেকটা করলো, আর এই যে অরিজিন হিস্ট্রিটা করতো আমি রাজনৈতিক কোন দলের সাথে না। আর যেটা আমাকে আবার বলা হচ্ছে যে আমি পার্টিসান নাকি, তো মানে মানে একটা স্টুডেন্ট বিয়ন্ড পার্টিকুলার, একটা সাধারণ স্টুডেন্ট যে হচ্ছে একটা নর্মাল ফ্যামিলিতে গ্রো আপ করে, ওয়েদার প্রিভিলেজ নন প্রিভিলেজ, তাদের ইমিডিয়েট ম্যানিফেস্টো থাকে না টু বিকাম মানে একটা দলের কর্মী, রাইট। সো আমরা হচ্ছে বিফোর উই আর লেটস সে মানে কাইন্ড অফ ইনফ্লুয়েন্স বাই এক্সটার্নাল থিং আমাদের আছে। সো এখানে তো সবাই তো বর্ন হয় না আওয়ামী লীগ, বা সবাই তো বর্ন হয় না লেটস সে অপোজিশন পার্টিস, রাইট। সো কথা হচ্ছে কি যে ইটস অল আইডিওলজিক্যাল স্ট্যান্স। আমার আইডিওলজিক্যাল স্ট্যান্স হচ্ছে নেট পজিটিভ, ইম্প্যাক্ট as many people as possible, work for the country, and that's all there is to it. তো এখানে সিভিল লিবার্টিসটা প্রোটেক্ট করার জন্য আই থিঙ্ক আপনারা যে কাজটা করছেন, মানে আমি নিজের থেকে সারপ্রাইজড। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি না আপনারা কল দিবেন বা কেউ দিবেন। আমি এমন হলো যে আমি ভাবছি যে একটা প্রেস রিলিজ আমি বাংলাদেশে গিয়ে দিব, বিকজ আমার ট্রাভেলার আরো কয়েকদিন বাকি আছে। তো আমি অনেক গ্রেটফুল আপু আপনার কাছে। আরো অনেকজন প্রেস ভাই ব্রাদার্সরা, আপুরা আমাকে অনেক সময় দিলেন। তো আই হোপ যে এই স্টোরিটা বুঝতে পারবে।
আচ্ছা। তো না আমার তো তাইলে দরকার হলে তার পাসপোর্টও চেক করতে পারে, নো প্রবলেম। সো ফার্স্টলি আ রাজনৈতিকের ক্ষেত্রে যদি আসি, এখন যদি একটা আওয়ামী লীগের লোক Apple iPhone কিনে, ও Apple কি এখন আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে গেছে? সো দ্যাটস দ্য প্রশ্ন যে আমার টেকনোলজি সেল করতে হতো গভর্নমেন্ট এজেন্সিকে। বিকজ সাধারণ জনগণ এসব ইন্ডাস্ট্রিয়াল রোবটিক সেন্সরস অ্যাফোর্ড করতে পারবে না। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেন্সর। এখন আমার বাই ডিফল্ট ১৬ বছরে আর কোনো বিকল্প ছিল না। এখন আমি কি আর্টিফিশিয়ালি আ একটা নন পার্টিসান লোককে তৈরি করে আমি বলব যে, "ভাই আমি এখানে সেল করতে আসছি আমার এই জিনিসটা আপনি নিয়ে নেন।" যারা ছিল ওই অ্যাডমিনিস্ট্রেশন এ তাদেরকে আমার আমলাতান্ত্রিক জটিলতা বলেন, তাদের সাথে অনেক হার্ড এফোর্ট দিয়ে এটাকে ওভারকাম করে আমার কাজটা এখন সারা ঢাকা শহরের আর ক্রিটিক্যাল জাংশন আমার সেন্সর বসানো। আর এটা ইন্ডাস্ট্রি ফার্স্ট অ্যাপ্লিকেশন। রিয়াল টাইমে ন্যাশনাল গ্রিডে সেন্সরস ডিপ্লয় করে অটোমেশন করে এটাকে মানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপটে ইনফারেন্স করা হচ্ছে। পানির কোয়ালিটি যাচাই করা হচ্ছে। আর এখানে আপনি একটু চিন্তা করে দেখেন। আমি ধরেন একটা ১৯ বছরের ছেলে, আমার কোনো চাকরির ছিল না। মানে এক্সপেরিয়েন্স ছিল না। আমি 2nd ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই যে আপনারা জেন জি বলছেন, প্রত্যেকটারই জেন জির ইথোসটা কিন্তু এরকমই। আমি কিছুই জানি না, আমি মাঠে নেমে যাব। তো এই যে আমি এই সময় নেমে গেলাম মাঠে, আমার জানি না মন্ত্রণালয় কি, আমি জানি না হচ্ছে ইআরডি কি। আমি হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে আমি মিনিস্ট্রিতে ঢুকে যেতাম। তো তখন তারা আমাকে বলত, "আপনি কে ভাই?" আমি তখন বললাম, "না, আমি একটা রিসার্চের কাজ।" তো এরকম ধরনের অনেক কিছু এটি গেছে আমার শিখতে হয়েছে। বিকজ I was just a rebel as a মানে as I was starting off. On top of that এখন বলা হচ্ছে কি যে আমি মানে তাজুল ইসলামের সাথে আমি কি রাজনৈতিকভাবে অনেক ইনভলভ নাকি? এখন ও এ ওনাকে এটা জিজ্ঞেস করা উচিত যদি কনফার্মেশন করতে হয়। যদি আপনারা ধরেন এই জিনিসটা ভেরিফাই করতে চান। আমি হচ্ছে I am individual who went to him to talk about dissemination as a minister. এই যে আমি এখন সি এর কাছেও যাচ্ছি। সি এর কে নিয়ে জাস্ট ৩ মাস আগে একটা হিট পিস লিখা হচ্ছিল রিগার্ডিং দ্য ফ্যাক্ট যে এখানে অনেক ধরনের মনিটারি ডিসক্রিপেন্সি আছে। তো এখন যেটা হয়ে গেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি উনার লেট স্টেজ অফ হিজ লাইফ he has nothing to prove to anybody. I'm in the early stage of my career. তো এখন আমি তো অ্যাক্ট অফ যদি sabotage করতে যাই, আমার কি অতটুকু বুদ্ধি নাই যে আমি যে কাজ করছি মিনিস্ট্রির সাথে, আমার যে আছে এটা যখন বিজ্ঞাপন হবে মানুষ কি আমাকে করবে না? যাচাই যে আমি কিভাবে আসছি? তো কথা হচ্ছে কি যে এগুলো হচ্ছে কমন সেন্স কাজ করে। আর ধরেন সিজিআই তে আমি যে গেলাম, এখানে তো তো কতজন ছিল আপনি দেখলেনই। মানে এখানে কি ধরেন একজন মানে ইট-বালু ঠিকাদার কি ঢুকে যাবে এখানে? মানে ধরেন তাদের মানে ইনফরমেশন দিয়ে, পরিচয় দিয়ে? ইটস নট লাইক দ্যাট। সো আমার কথা হচ্ছে কি যে এগেইন লাইক I ফিল যে যারা গিয়েছে আমি তো ডকুমেন্ট করি। আমি এত পাবলিশ করি না। আমি তাদেরকে দেখাবো যে কিভাবে ইভেন্টে ঢুকে, কিভাবে রেজিস্ট্রেশন হয়, প্রসেসটা কি? যারা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যায় তাদের পুরা লাইনটাই আলাদা। কিন্তু চিন্তা করে দেখেন, আপনি যদি এখন আপনার নন নন নেপোটিস্টিক মেরিটোক্রেটিক বেসিস এ যান, কোনটার অ্যাচিভমেন্ট বড়? একটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় যে যারা হচ্ছে যাবে তারা তো তাদের সব ধরনের লজিস্টিক্স প্রকিউরমেন্ট বা যত জটিলতা এটাকে মানে স্ট্রিমলাইন করে দেয়া হয়। একটা মানে মানে নির্দলীয় পারসন বা ইন দ্যা সেন্স দ্যাট দেয়ার নো নন রাষ্ট্রীয় পারসন যখন যাচ্ছে, ওর স্ক্রুটিনিটা আরো বেশি না? আমি তো এমন না যে ধরেন কোনো মানে রয়াল ফ্যামিলি। তো নিশ্চয়ই আমি কিছু করেছি যেটার কারণে আমাকে ডাকছে। তা বাংলাদেশ থেকে ১৮ কোটি মানুষের মাঝখানে কেন আমাকেই বা ডাকলো? ইটস নট লাইক দ্যাট যে আমি হচ্ছে মানে গায়ের জোরে ঢুকে গেছি। তো এই জিনিসটাও যেটা হয়েছে আমি ক্লিয়ার করব। আপনাদেরকে ভিডিওটা পাঠাবো, আপনি দেখেন। আমি যখন ব্যাক স্টেজে ছিলাম, আমার একটা এআই স্মার্ট গ্লাস আছে। তো এটা অটোমেটিক্যালি রেকর্ড করে। তো এই যে ভাই আমাকে বলল যে আমি নাকি ইন্ট্রুড করছি। তো উনি নিশ্চয়ই বুঝে নেই বা উনাকে মনে হয় মানে বলা হচ্ছিল যে উনি 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 মনে হয় এটা ফ্যাসিলিটেট করছে। আমি কখনো I was not robbing the shoulders of যারা হচ্ছে মানে এখানে ক্রেডিট নিচ্ছে। আমি জাস্ট পিছে ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আসছি। অ্যান্ড কথা হচ্ছে কি যে আমার সাথে এটা ফার্স্ট টাইম না। আপনাকে আমি কিছু ভিডিও পাঠাবো। যে আমি একটা প্রেসিডেন্টের পাশে দাঁড়ানো বা আমি হচ্ছে আ একজন রাষ্ট্রীয় হেড অফ স্টেটের পাশে দাঁড়ানো। আমি এত ইভেন্টে গিয়েছি থ্রু আউট দ্যা লাস্ট 3 ইয়ার্স। I'm pretty much used to the protocol. তো এখানে অনেকজন দেখবেন যে মানে ওভারঅল অনেক হয়ে গিয়েছিল। মানে কনফিউজড যে, "ওহ মাই গড! দিস ইস লাইমলাইট।" আমি তো পুরো নরমাল ছিলাম। কারণ এমন না যে হচ্ছে জাস্ট বিকজ হচ্ছে একজন রাষ্ট্রীয় লিডার যে ও হচ্ছে কোন ধরনের একটা মানে above and beyond a human. Every human being is equal at the end of the day. তো আমি কিন্তু পুরো নরমাল হয়ে দাঁড়িয়েছিলাম। আমার কোন ধরনের রিঅ্যাকশনও ছিল না। রিঅ্যাকশনটা ছিল টুয়ার্ডস দেম। আমার বডি ল্যাঙ্গুয়েজটা পুরো দেখা উচিত। আর সো এগুলোই আমি তুলে ধরতে চাই ইন দ্য সেন্স দ্যাট আমি
আপনাদেরকে ইনভাইট করব একটা ওপেন কনভারসেশন এ। আমাদের এই অ্যাসিস্ট্যান্ট আমাদের ভাইয়াকে যে উনি আমার সাথে কনভারসেশনটা করুক। আমি আনপ্রিপেয়ার্ড হয়ে আসবো। আমি এইটাও আনপ্রিপেয়ার্ড করতেছি। কারণ যদি আমার যদি লুকানোরই কিছু থাকতো তাহলে আমি অনেক প্রিমেডিটেটেড ওয়েতে করতাম। আপনি আমার কথার কণ্ঠস্বর থেকে বুঝতে পারবেন যে আমি কি মানে সঠিক নাকি ব্যাঠিক কথা বলছি। করে তাদের ছবি পোস্ট করে দেয়া একটা মুরুব্বি, আপনিও একজন ধরেন একজনের মেয়ে, আপনারও মা আছে। আপনি বলেন আমরা বাংলাদেশ একটা ক্লাসিফিকেশন আছে। আমরা হাইপার ইমোশনাল একটা জাতি। তো মাকে নিয়ে যখন বলা হয়, বাপকে নিয়েও মানা যায়। বাপ আর ছেলেরা ধরেন একটা একটা তাদের ওভারঅল অ্যাটিটিউডটা ডিফারেন্ট টুয়ার্ডস লাইফ। কিন্তু মাকে তো এভাবে বলা যায় না। আমার মা কি দোষটা করল? সো এটা খুবই দুঃখজনক। আমার মার একটা ছবি আছে আমার Deutsche Welle তার মা বলছে যে, "আমার ছেলেকে নিয়ে আমি খুবই প্রাউড। ও নিজের যোগ্যতায় কাজ করছে।" ওই ছবিটা নিয়ে বলা হচ্ছে যে তো ইট ইস ভেরি স্যাড। আর তারপর বলল, "আমি আওয়ামী লীগ প্লান্ট।" তো আমি যদি আওয়ামী লীগ প্লান্ট হইতাম, আমি বাংলাদেশে থেকে কিভাবে আমি আসতাম? আর গোয়েন্দা সংস্থার মানুষরা তো মানে ধরেন খুবই আ আ আই থিংক ইনকেপেবল দ্যাটস ওয়াই আমাকে দেখছে না যে আমি এক্সিস্ট করি নাকি না। তো কথা হচ্ছে যে এগুলাই কিছু প্রশ্ন যে মানে আমি বলব আমার এখন প্রিটি মাচ রাত ৪ঃ০০ বাজে এই নিয়ে আরো ৫-৬ জন আমাকে ব্যাক টু ব্যাক করল। আর আমি সবাইকে আমি রেসপন্স দিব। বিকজ এটা নিয়ে একটা ধরেন যারা তো আমাকে চিনে তারা তো আমাকে কনগ্রাচুলেশনস এখনো পাঠাচ্ছে। কারণ তারা এগুলো হেসে দিচ্ছে। বাট যারা হচ্ছে এই যে তাদেরও তো একটা লাইফ শুরু হবে। তাদেরও তো একটা ক্যারিয়ার শুরু হবে। আমি তাদেরকে বলব এখন সোশ্যাল মিডিয়ায় না গিয়ে আপনারা চেষ্টা করেন পড়ালেখায় ফোকাস করতে। আপনাদের ক্যারিয়ার বিল্ড করেন। নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশে একটা গুড টাইম দিয়ে যাবে। আর এই ২ মাসে আপনারা চেষ্টা করেন যে দেশের সিকিউরিটি, মানুষের সিভিল লিবার্টি আর মহিলাদের প্রোটেকশন করা, মাইনরিটিদের প্রোটেকশন এর প্রেক্ষাপটে একটা স্ট্যান্ড নেয়া। তো তাইলে দেশটা কিন্তু ঘুরে ফিরবে। তো এখন কিন্তু একটা সেনসিটিভ টাইম। সো আমাদের সবাইকে একসাথে আগিয়ে আসতে হবে। সো আমি সেটাই বলব যে সবাই অনেক একটা মেন্টাল টাফ সিচুয়েশন এ যাচ্ছে। তো আমি বলব যে অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর আই হ্যাভ হ্যাড টু এটা কিছুই না। এই জিনিসটা যে এত বড় করে হলো আমি তো মিনিস্ট্রি মানুষদের সাথেও কাজ করতে হয়েছে ওভার দ্যা কোর্স অফ 4 ইয়ার্স। আর আমার এমন না যে ধরেন আগের আমি রয়াল ফ্যামিলি কোনো মানুষ। ঠিক আছে? তো ওই এই যে আমার ৪ বছর আমি কাজ করেছি, তারা একটু জিজ্ঞেস করুক একটা কাজকে উঠাতে গেলে কি করতে হয়, কত ধরনের তাও আপনি এমন না যে আপনি টোস্ট বিস্কিট বেচতেছেন। আপনি বেচতেছেন হচ্ছে একটা নতুন প্রযুক্তি যেটা বাংলাদেশের ইতিহাসে ছিলই না। তো একটা মার্কেট তৈরি করে গঠন করে এটাকে ডিসেমিনেট করা টেকনোলজি এমন না যে আপনি হচ্ছে বিল্ডিং তুলতেছেন। সো এটার যে প্রেশার I feel যে I think এটা আমাকে প্রাইম করেছে for these things and I'm used to it. So scrutiny তো I'm very confident because I have nothing to hide. আপনি আমাকে তো পুরো ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেন। আমার নামটা সার্চ দিলে দেখবেন যে রোজ upon রোজ যে আমার হাইড্রোকোনে লেখা আছে। এখন আপনি দেখেন কি এটা কি কোনো স্পন্সরড কোনো নিউজ ক্লিক আর্টিকেল নাকি? আমি আজ পর্যন্ত ৳১ মার্কেটিং এ খরচ করি নাই আপু। তাহলে এখন আমি কি তারা আওয়ামী লীগের মানুষ বলে আমাকে মানুষের নিউজে আসছে? এই যে দেখেন আপনাকে একটা এক্সাম্পল দিব। আমি পিউরলি আল্লাহর একটা রহমত আছে বা আমার মায়ের দোয়া সে যার কথাই বলেন, এই যে একটা আমি এরকম সিচুয়েশন এ পড়লাম না যেখানে ধরেন আমার সামনে চিফ অ্যাডভাইজার এরকম নানান বেশ কয়েকটা সিচুয়েশন আমি পড়েছি আমার কোর্স অফ লাইফ টাইম। তো যারা ধরেন একটা প্রিমেডিটেটেড একটা ধরেন একটা প্ল্যানিং থাকে। তো সেটা হচ্ছে ধরেন মাঝে মাঝে আমি আউটসাইড দ্য বাউন্ডারি থেকে যাই। যেকোনো জায়গায়। তো এটা আমি শুধু এই ইভেন্টটা না এরকম প্রত্যেকটা জায়গায় এরকম অনেক ধরনেরই এক্সটার্নাল ইভেন্টস হয়। তো তখন বাই দ্য স্ক্রিপ্ট বা নন স্ক্রিপ্টেড এটা হয়ে যায়। সো কথা হচ্ছে কি যে মেবি আমি মানুষের সেন্টিমেন্ট আঘাত দিয়েছি। সো সেটার জন্য আমি সরি বলব। বাট আমার এটা উদ্দেশ্য কখনো ছিল না। আর আমি এভাবে জানতামও না। আমি লিটারেলি এটা বুঝিও না যে এরকম সিচুয়েশন হবে। তো আমি ক্রেডিট দরকার হলে যদি ক্রেডিটের কথাই বলা হচ্ছিল, আমার যে আপনি কি কিছু আমি এখন পোস্ট পাঠাবো। আপনি তারপর দেখবেন যে আমি কি এগুলা কি যেগুলো ১ বছর, ২ বছর, ৩ বছর হয়ে গেছে আমি এখন পর্যন্ত এগুলো পোস্ট করিনি। তো বাংলাদেশে তো কিছু হলে মানুষ স্টোরি দেয়। কিছু হলেই তো মানুষ একটা জিনিস দিয়ে দেয়। তারা গাছ দেখতেছে, গাছের ছবি দিয়ে বলে একটা পাখির ছবি দিয়ে দিচ্ছে। তো সেখানে আমি একই রুমেই Google এর AI এর সিইও র সাথে তারপর হচ্ছে আ মানে শিন গ্রুপের একটা ক্লোজ রুম সেশন এ একটা বাংলাদেশী আমার নাম ভিআইপি গেস্ট হিসেবে লেখা। আর আমি এখানে একটা জেন জি বাংলাদেশ থেকে রুমের নেটওয়ার্থ হচ্ছে $100 বিলিয়ন। তো আমি কি করছি এখানে? মানে আমি নিশ্চয়ই আওয়ামী লীগের মানুষ হিসেবে আসছি বলে আমাকে তারা নিচ্ছে। দ্যাটস নট দ্যা কেস আপু। সো আমি এটা আপনাকে কিছু ভিডিও পাঠাবো আপনি দেখেন, আপনি নিজে যাচাই করেন। তারপর আমি বলব যে পিপল আর এন্টাইটেলড টু দেয়ার ওপিনিয়নস।